প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। আজ 18ই আগস্ট 2026 মঙ্গলবার সকাল। গতকাল ওয়াশিংটনে ভোরবেলা একটা ফোন সাক্ষাৎকার চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান আর ওমান যে নিজেদের মধ্যে আলাদা করে কথা বলছে, সেটা নিয়ে আপনি কি ভাবছেন? উত্তরটা এক লাইনের, ওমান যদি পথে আসে আমরা ওদের বোমা মেরে উড়িয়ে দেব। আসল শব্দটা আরও কড়া ছিল, এই চ্যানেলে সেটা বলা যায় না, কিন্তু মানেটা এতটুকুও নরম নয়। দর্শক বন্ধুরা, ওমান আমেরিকার শত্রু নয়, উপসাগরে আমেরিকার সবচেয়ে পুরনো চুক্তির বন্ধু। বন্ধুত্বটা 1833 সাল থেকে চলছে, মানে 193 বছর। সেই বন্ধুকে গতকাল বোমা মারার হুমকি দেয়া হলো। এখানে আমি একটু থামতে চাই। খবরটা প্রথমে দেখে আমারও মনে হয়েছিল ট্রাম্প আবার একটা কড়া কথা বলে ফেলেছেন, এর বেশি কিছু নয়। কিন্তু কাগজটা খুলে পড়ার পর ছবিটা পুরো বদলে গেল। ওমান যে কাজটা করছে বলে ট্রাম্প রেগে গেছেন, ঠিক সেই কাজটা করতে বলা আছে তার নিজের সই করা কাগজে। আমি কল্পনা করছি না, দফার নম্বরও আছে, একটু পরেই সেটা পড়ে শোনাবো। তার আগে কয়েকটা প্রশ্ন। ওমান ঠিক কি করেছে যে কাগজে ট্রাম্প নিজে সই করেছেন সেখানে ওমানের নাম আছে কেন? ওমান তো আগেই বলে দিয়েছে তারা জাহাজের উপর টাকা বসাতে চায় না। তাহলে হুমকিটা কিসের জন্য? গতকাল থেকে হরমুজ পার হতে কি টাকা লাগবে? আমেরিকা যদি সত্যি জিতে থাকতো, তাহলে একটা ছোট্ট আরব দেশকে ভয় দেখাতে হচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প নিজেই যখন স্বীকার করছেন ইরানের সঙ্গে পর্দার আড়ালে কথা চলছে, তখন প্রকাশ্য আত্মসমর্পণ করতে বলছেন কেন? সবগুলোর উত্তর আজকের ভিডিওতে আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। গল্পটা বুঝতে হলে আমাদের এখন 3টে তারিখে যেতে হবে। প্রথম তারিখ 18ই জুন। ওই দিন আমেরিকা আর ইরানের 14 দফার সমঝোতাপত্রের কথা প্রকাশ্যে আসে। ট্রাম্প কাগজটাই সই করেছিলেন ফ্রান্সের ভার্সেয়াতে। আল জাজিরা জানাচ্ছে দুপক্ষের কেউই আসল কাগজটা ছাপেনি। একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের ফোনে টেক্সটটা পড়ে শুনিয়েছেন। সেখান থেকেই দফাগুলো আমরা সবাই জানি। দ্বিতীয় তারিখ 24শে জুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবুধাবিতে দাঁড়িয়ে যা বললেন, সেই লাইনটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, কারণ পরে এর দরকার হবে। এটা একটা আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি বসাতে পারে না, এই কথাটা মাথায় রাখুন। তৃতীয় তারিখ গতকাল 17ই আগস্ট। সমঝোতাপত্রের 60 দিন শেষ, কোনো চুক্তি হয়নি। আর এখানে একটা কথা মনে করিয়ে দিই, গত ভিডিওতে আমরা এই জায়গাতেই বলেছিলাম নজর রাখতে হবে একটা জিনিসের উপর, ওমানের সঙ্গে ইরানের নতুন নৌপথের এই বোঝাপড়াটা সত্যি ঘোষণা হয় কিনা। দর্শক বন্ধুরা, উত্তরটা একদিনেই এসে গেল। গতকাল তেহরান জানালো ওমানের সঙ্গে নতুন নৌপথের মানচিত্র নিয়ে বোঝাপড়া হয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে বলেছেন, দুই দেশ এখন একটা যৌথ বিবৃতির খসড়া তৈরি করছে। যে খবর জানা যাচ্ছে, নতুন পথে জাহাজ ঢুকবে ইরানের উপকূল ঘেঁষে আর বেরোবে ওমানের দিক দিয়ে। কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের বোমার হুমকি। ঠিক আছে, এবার মূল কথায় আসি। দফাটার ভাষাটা খেয়াল করুন। সমঝোতাপত্রের 5 নম্বর দফায় লেখা আছে, ইরান সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারে, মাত্র 60 দিনের জন্য, কোনো টাকা ছাড়া। শব্দটা ধরুন, মাত্র। একটা কাগজে যখন কেউ লেখে মাত্র 60 দিনের জন্য বিনামূল্যে, তখন সে একটা জিনিসই বলছে, 61 নম্বর দিন থেকে এটা বিনামূল্যে নয়। গতকাল ছিল 60 নম্বর দিন, আজ 61। আর ওই একই দফার পরের লাইনটা আরও গুরুত্বপূর্ণ। লেখা আছে, ইরান ওমানের সঙ্গে আলোচনা করবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা এবং সামুদ্রিক পরিষেবা ঠিক করার জন্য। কিন্তু এক মিনিট, তাহলে দাঁড়াচ্ছে এই, ইরান আর ওমান মিলে হরমুজের ব্যবস্থা ঠিক করবে। এটা ইরানের কোনো চালাকি নয়,
এটা লেখা আছে সেই কাগজে যেটাই ট্রাম্প নিজে সই করেছেন। আর গতকাল তিনি ওমানকে বোমা মারার হুমকি দিলেন ঠিক সেই কাজটা করার জন্য। এই জায়গাটা মনে রাখবেন। এখন আপনি বলতেই পারেন, ঠিক আছে, ওমান হয়তো ইরানের হয়ে খেলছে, তাই আমেরিকা এখন ক্ষেপে গেছে ওর উপরে। এটা তো স্বাভাবিক সন্দেহ। না, একটু দাঁড়ান, তথ্য এখানে উল্টো কথা বলছে। এখন এই তিনটে জিনিস পাশাপাশি রাখুন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন ওমান জাহাজের উপর যাতায়াতের ফি বসানোর পক্ষে নয়, কারণ আন্তর্জাতিক আইনে সেটা চলে না। ওমান এই অবস্থান জাতিসংঘকেও জানিয়েছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে এক ওমানি কূটনৈতিক আলাদা আলোচনাতেও মাস্কাটে আশ্বাস দিয়েছিল যে প্রণালীতে টোল বসানোর কোনো পরিকল্পনা তাদের নেই। মানে সহজ করে বললে, ওমান আমেরিকাকে যা শুনতে চায় ঠিক তাই বলেছে, প্রকাশ্যে বলেছে, জাতিসংঘকে বলেছে, বন্ধ ঘরে বলেছে, তারপরেও বোমার হুমকি। এবার আপনি হিসাবটা মিলিয়ে দেখুন, মিলছে না। আর ঠিক এখানেই আসল খবর। আসল ভয়টা টোল নয়, আসল ভয় হলো হরমুজ যদি ইরান আর ওমানের বোঝাপড়ায় খুলে যায়, তাহলে সেই দরজার চাবিটা ওয়াশিংটনের হাতে থাকে না। এবার সংখ্যাগুলো দেখুন, ছবিটা পরিষ্কার হবে। যুদ্ধের আগে হরমুজ দিয়ে রোজ 120 থেকে 140টা জাহাজ যেত। এই পথে যেত দিনে প্রায় 2 কোটি ব্যারেল তেল, দুনিয়ার তেল গ্যাস রপ্তানির 5 ভাগের 1 ভাগ। আর গত শনিবার গেছে 5টা জাহাজ, তার আগের সপ্তাহান্তে গিয়েছিল 31টা। 140 থেকে 5, এই দুটো সংখ্যা আপনি পাশাপাশি রাখুন। যুদ্ধের সময় কিছু জাহাজ ইরানের সঙ্গে আলাদা করে দর কষে পার হয়েছে। রিপোর্টার ভাষাটা খেয়াল করুন। আল জাজিরা লিখছে কোনো জাহাজ একবার পার হওয়ার জন্য $20 লক্ষ পর্যন্ত দিয়েছে, একটা জাহাজ একবার। এই সংখ্যাটা কিন্তু ছোট নয়। দেখুন দর্শক বন্ধুরা, এই জায়গায় ব্যাপারটার তেল রাজনীতি থাকে না, এটা আমাদের ঘরে এসে ঢোকে। বাংলাদেশ তার তেলের 95% আর গ্যাসের 30% বাইরে থেকে কেনে। এপ্রিল মাসে বাংলাদেশের 6টা জ্বালানিবাহী জাহাজ এই প্রণালীতেই আটকে পড়েছিল। ইরানের নিরাপত্তা পরিষদ আলাদা অনুমতি দেওয়ার পর সেগুলো পার হতে পারে। এবার আপনি একটা সহজ প্রশ্ন করুন নিজেকে, আজ থেকে যদি এই পথে ফি বসে, সেই টাকাটা শেষ পর্যন্ত কার পকেট থেকে যাবে? জাহাজ কোম্পানি সেটা নিজের ঘাড়ে রাখবে না, ওটা যোগ হবে তেলের দামে, এলপিজি সিলিন্ডারের দামে, বাস ভাড়ায়। দূরের এক প্রণালীর এক লাইন, আর আমাদের রান্নার ঘরে সেই টান। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, যেটা কোনো বড় সংবাদ মাধ্যম দেখলাম না। সংবাদ মাধ্যমে সবাই লিখছে ট্রাম্প ওমানকে হুমকি দিয়েছেন, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি ওমান জবাবে কি বলল। কিছুই বলেনি। গতকাল সারাদিন মাস্কাট থেকে একটা লাইনের বিবৃতিও আসেনি। এই নীরবতাটাই বরং গুরুত্বপূর্ণ। যে দেশ চুপ থাকে সে হয় ভয় পেয়েছে, নয় তার হাতে এমন কিছু আছে যা এখনই দেখানোর তাড়া নেই। আমার কাছে অন্তত দ্বিতীয়টাই বেশি সম্ভব মনে হচ্ছে, কারণ মানচিত্রটা যাদের হাতে তাদের তাড়া থাকার কথা নয়। আর ঠিক এই জায়গায় গতকালকের আর একটা কথা ঢুকে পড়ে। ট্রাম্প ওই একই সাক্ষাৎকারে দুটো কথা বলেছেন। একটা দিক হলো ইরানের সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি স্বীকারও করেছেন ইরানের বিপ্লব গার্ড বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমেরিকার সরাসরি যোগাযোগ চলছে, মধ্যস্থতাকারী ছাড়া ইরানের রাজনৈতিক নেতৃত্বকে পাশ কাটিয়ে। তিনি আরও বলেছেন, আমার কোনো সময়সূচি নেই, আমার কোনো তাড়া নেই। এখানে আপনি একটু নিজেই ভেবে দেখুন, যিনি জিতছেন তিনি সময়সূচি ঘোষণা করেন, যিনি আটকে গেছেন তিনি বলেন আমার তাড়া নেই। তেহরানও গতকাল পিছু হটেনি। ইরান বলেছে কাগজে 60 দিনের কোনো চূড়ান্ত সময়সীমা লেখাই ছিল না, আর ইরান চাপ বা আলটিমেটামের নিচে নীতি ঠিক করে না। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, এখন থেকে ইরানের প্রতিরক্ষা কৌশল রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক দিকে যাচ্ছে, আর শত্রুরই কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকা উচিত।
এটা ইরানের সরকারি সংবাদ মাধ্যমের বরাতে বলা কথা, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আচ্ছা, এবার সামনের দিকটা ভাবুন। এখান থেকে তিনটে রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, ইরান আর ওমান যৌথ বিবৃতিটা দিয়ে দেয়, প্রণালী আংশিক খোলে, ফি নেওয়া হয় পরিষেবা নাম দিয়ে। কাগজে আমেরিকা হারে না, কিন্তু হরমুজের চাবিটা হাতছাড়া হয়ে যায়। এই রাস্তাটাই এই মুহূর্তে সবচেয়ে কাছে। দ্বিতীয় রাস্তা, আমেরিকা জোর করে প্রণালী খোলায়, নৌবহর দিয়ে জাহাজ পাহারা দিয়ে নিয়ে যায়। কাগজে সম্ভব, বাস্তবে কঠিন, কারণ মাইন আছে কিনা কেউ নিশ্চিত নয়, আর বিমা কোম্পানিগুলো এখনো রাজি হচ্ছে না। তৃতীয় রাস্তা, আর সত্যি বলতে এটাই এখন চলছে, না যুদ্ধ না শান্তি। কাগজের মেয়াদ শেষ, চুক্তি নেই, প্রণালী প্রায় বন্ধ, আর দুপক্ষ পর্দার আড়ালে কথা বলছে অথচ প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সব মিলিয়ে ছবিটা এই দাঁড়াচ্ছে, যে কাগজটা যুদ্ধ থামানোর জন্য লেখা হয়েছিল, সেই কাগজের 5 নম্বর দফাই আজ সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের সামনে। কারণ ওই দফাটা ইরানকে ওমানের সঙ্গে বসতে বলেছিল, আর বিনামূল্যের সময়টা বেঁধে দিয়েছিল মাত্র 60 দিন। শুরুতে যে হুমকির কথা বলেছিলাম, এবার আপনি বুঝতে পারছেন সেটা কেন এতটা বেপরোয়া শোনাচ্ছিল। 193 বছরের বন্ধুকে বোমা মারার হুমকি কেউ শান্তির জায়গা থেকে দেয় না। তাই আগামী কয়েকদিন দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। এক, ইরান আর ওমানের যৌথ বিবৃতিটা সত্যি বেরোয় কিনা, আর তাতে ফির কথা থাকে কিনা। 2, ওমান ট্রাম্পের হুমকির কোনো আনুষ্ঠানিক জবাব দেয় কিনা। আর একটা প্রশ্নের উত্তর আজও পাওয়া গেল না। ওই একই কাগজের 6 নম্বর দফায় ইরানের পুনর্গঠনের জন্য অন্তত $300 বিলিয়ন কথা লেখা আছে। 60 দিনে তার $1ও যায়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে লাইভে অনেকগুলো সুসংবাদ দিব। প্রথম সুসংবাদটি দিচ্ছি পাকিস্তান থেকে। পাকিস্তানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে রায় দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের রায় অনুযায়ী ইমরান খানের স্বাস্থ্যের কিছুটা অবনতি হওয়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত, এবং আগামী সেপ্টেম্বরে ইমরান খানের মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ইমরান খানকে হাসপাতালেই রাখতে হবে, এবং সে সময় ইমরান খানের বোন সহ ইমরান খানের ছেলে কিংবা পরিবারের সদস্য, ইমরান খানের দলের নেতাকর্মীরাও তার সাথে দেখা করতে পারবে। সুপ্রিম কোর্টের রায়ের পর সেই বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন ইমরান খানের দল পিটিআই এর আইনজীবীরা। आज हम आपके सामने जब हाजिर हुए हैं गए हैं उनके खानदान को, उनके जाती मालिजीन को, जो के इंटरनल मेडिसिन के आंख के, ताकि ये मालूम हो कि खान साहब को जो ब्लड प्रेशर की बीमारी बताई जा रही है कि क्यों लाहक हुई। প্রিয় দর্শক, আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ইমরান খান অন্ধকার পৃথিবী থেকে আবারও আলোর পৃথিবীতে ফিরে আসছে, এবং ইনশাল্লাহ ইমরান খান জনগণের ভোটের মতো আবারও জনগণের রায়ে পাকিস্তানের নেতৃত্বে ফিরে আসতে পারেন। ইমরান খানের এই সুসংবাদটি শুনে আপনাদের ভালো লাগলে আলহামদুলিল্লাহ কমেন্ট করতে পারেন। যদি কমেন্ট করেন বুঝবো আমার কথা শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। আমার এখানে সাউন্ড কিছুটা সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তৃতীয় ভালো সংবাদে আসছি ইরান নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে গালফ থেকে পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে পেন্টাগন একটি আলোচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বা প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী ইরানের হামলায় আমেরিকার পারস্য উপসাগরের তীরবর্তী দেশে যেই ঘাঁটিগুলো তছনছ হয়ে গিয়েছে সেগুলো আর রিপেয়ার করবে না আমেরিকা। বাহরাইনে, কাতারে, কুয়েতে, সৌদি আরবে, আমিরাতে আমেরিকার যে ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের
ক্ষয়ক্ষতি হয়েছে সেই লক্কর ঝক্কর ভাঙ্গাচুরা আমেরিকা ঠিক করবে না, বরং আমেরিকা তার সেনাদেরকে সরিয়ে নিয়ে আসবে ইসরায়েলে, জর্ডানে এবং সৌদি আরবের ইসরায়েলের নিকটবর্তী এলাকায়। অর্থাৎ মূল ফোকাস এখন ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া। আরবদের নিয়ে টেনশন করার সময় আমেরিকার হাতে নেই। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্যটি জানিয়েছে। তবে এখনো সবকিছু ফাইনাল হয়নি, পরিকল্পনা চলছে। সর্বশেষ ইরানের বিরুদ্ধে নিয়োজিত থাকা আব্রাহাম লিঙ্কন জাহাজটিতে যে ভয়াবহ রসদ সংকট দেখা দিয়েছে তার কারণও ইরান। কারণ এই জাহাজগুলো মূলত তার রসদ বা লজিস্টিক সাপ্লাই সংগ্রহ করত বাহরাইনে থাকা আমেরিকার ৫ম নৌবহরের সদর দপ্তর থেকে। আর সেখানেই দফায় দফায় মিসাইল হামলা, ড্রোন হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে ইরান আমেরিকার মূল লজিস্টিক ঘাঁটি। এবং আব্রাহাম লিঙ্কনের মতো জাহাজ সমুদ্রে ভেসে থেকে তাদের খাবার পানি, তাদের রসদ আসবে যেই বাহরাইন থেকে, সেটা ধ্বংস হওয়ার পর তাদেরকে নির্ভর করতে হয়েছে ২,২০০ কিলোমিটার দূরবর্তী প্রশান্ত মহাসাগরের দ্বীপ, ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়া থেকে। দিয়াগো গার্সিয়া থেকে পানি আসবে, তারপর সেই পানি খাবে। এই ধরনের পরিস্থিতিতে কোনো নৌবহরকে এইভাবে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে মোতায়েন রাখা সম্ভব নয়, যে কারণে সরে যাচ্ছে আব্রাহাম লিঙ্কন। এখানে নতুন করে যোগ হচ্ছে মার্কিন রণতরী USS জর্জ ওয়াশিংটন। তবে ইরানের সাথে কোনো ধরনের আলোচনা চলছে না এই মুহূর্তে। একটা অচলাবস্থা, একটা ডেডলক চলছে বলে মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দেয়া সবশেষ বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে এই মুহূর্তে কোনো আলোচনা চলছে না। এদিকে পরিপূর্ণরূপে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ বলেছে, যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হবে না, ইরানের টাকাগুলো ফেরত দেওয়া হবে না এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার করবে না, কোনো জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারবে না। ردیف تحقق شروط و تدابیری که رهبر معظم انقلاب تعیین کرده‌اند با بکارگیری قدرت منطق و استفاده از منطق قدرت و با هماهنگی میدان دیپلماسی و میدان نظامی تلاش می‌کنیم که آمریکای متوهم را مجبور به پرداخت حقوق ملت ایران کنیم و روشن بگویم تا زمانی که تعهدات آمریکا در تفاهم‌نامه از جمله رفع محاصره، آزادی اموال بلوکه شده، رفع تحریم মার্কিন যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান, শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে নয়, ইরানের কঠিন ডিপ্লোমেসির মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনি কি ইরানের সাথে সমঝোতার মেয়াদ বাড়াতে চান? বলেছেন না। কি করবেন? তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির সংকট বাড়ছে, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। ইরান বলছে, আমাদের বিরুদ্ধে শত্রুতা বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। শুধু হরমুজ নয়, উত্তেজনা চলছে বাবেল মানদেব প্রণালী নিয়েও। আজকে নতুন করে সৌদি আরবের বিরুদ্ধে সৌদি আরামকো কোম্পানির তেল শোধনাগারে হামলার ঘোষণা দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। কিছুক্ষণ আগে দুবাইয়ে ড্রোন কিংবা মিসাইল হামলার ঘটনা ঘটার একটা সংবাদ পাওয়া গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাদের এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করেছে এবং তারা বলেছে তাদের এয়ার স্পেসে কোনো মিসাইল প্রবেশ করেছে। দুবাই থেকে আমাদের যারা দর্শক দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন দুবাইয়ে সাইরেন বেজেছে, এই ধরনের সংবাদ আমরা পেয়েছি। আজকে আরো গুরুত্বপূর্ণ সংবাদ আছে। মার্কিন গণমাধ্যম দাবি করেছে ইরানের কাছে ড্রোন এবং মিসাইলের ক্ষুদ্র যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া। Russia is shipping explosive to Iran to bolster its missile and drone arsenal in US oil. অর্থাৎ ড্রোন এবং মিসাইলে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ অথবা
সলিড বা লিকুইড জ্বালানি পাঠাচ্ছে রাশিয়া। সংবাদটি কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, তবে মার্কিন গণমাধ্যম এই সংক্রান্ত একটি দাবি করেছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল রাতে সিরিয়াতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ইদলিবে একটি বিমান ঘাঁটিতে, আজ জোহর বিমান ঘাঁটিতে 4টি বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের এই বিমান হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ সিরিয়াতে ইসরায়েলের এই নগ্ন আগ্রাসনের আমরা সর্বোচ্চ সমালোচনা করছি। অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কিছুক্ষণ আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং তিনি পুরো পরিস্থিতি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে অবগত হয়েছেন। তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় এই ধরনের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, সিরিয়া আমাদের বোন এবং আমাদের বোনের সম্মান রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করব। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং সেখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল হরমুজ প্রণালী এবং ইরানের সাথে আমেরিকার আলোচনা, সমঝোতা কিংবা ডিপ্লোমেসির সর্বশেষ অবস্থা অবগত হয়েছে তুরস্ক। আজকে কিছুক্ষণ আগে পশ্চিম গাজায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। সেই হামলায় 5 জন গাজাবাসী নিহত হয়েছে। প্রিয় দর্শক, আজকে লাইভের শেষ দিকে একটা বড় সংবাদ রয়েছে। এবার প্রকাশ্যে সিরিয়া ঘোষণা দিয়েছে তাদের হাতে পারমাণবিক বিভিন্ন ম্যাটেরিয়ালস রয়েছে। বাশার আল আসাদের সময় গোপনে উত্তর কোরিয়া থেকে পারমাণবিক শক্তি সংগ্রহের চেষ্টা করেছে বাশার আল আসাদ সরকার এবং আল কাবির নামক সিরিয়ার মরুভূমির ভেতরে দেইর জোহর এলাকায় পারমাণবিক একটি রিয়েক্টর করার চেষ্টা করেছে সিরিয়ার সরকার। যদিও 2008 সালে সেখানে বোম্বিং করেছে ইসরায়েল, কিন্তু তারপরও সেখানে বিপুল পরিমাণ পারমাণবিক ইউরেনিয়ামের ধ্বংসাবশেষ রয়েছে এবং সিরিয়ার সরকার এই প্রকল্পটিকে পর্যবেক্ষণ করার জন্য IAEA তথা আন্তর্জাতিক আণবিক সংস্থার কাছে ফরমালি আবেদন করেছিল। তারা এসেছেন এবং এই গোপন প্রকল্পটি পর্যবেক্ষণ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সিরিয়াতে থাকা এই পারমাণবিক ম্যাটেরিয়ালস গুলো সিরিয়ার সম্পত্তি, এটা সিরিয়ার হাতে থাকবে, এটা কারো কাছে হস্তান্তর করা হবে না। এখানে এই বিষয়টির নিরাপত্তা বা তদারকিতে আন্তর্জাতিক আণবিক সংস্থার সহযোগিতা সিরিয়া গ্রহণ করবে, কিন্তু এটা সিরিয়ার সম্পত্তি, এর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সার্বভৌম ক্ষমতা সিরিয়ার। এর মাধ্যমে সিরিয়া ইসরায়েলকে আরেকটা মেসেজ দিল যে আমাদের কাছে এমন পারমাণবিক তেজস্ক্রিয় জিনিস আছে, চাইলে আমরা এটা দিয়ে ডার্টি বোম বানাতে পারি। সুতরাং আলোচনায় যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল পাকা করার বিভিন্ন ম্যাটেরিয়ালস সিরিয়ার কাছে আছে এবং সিরিয়া সেটি নিয়ে তার পরবর্তী পদক্ষেপ নেবে। আপনাদের বেশ কিছু প্রশ্ন দেখা যাচ্ছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আরেকটি সংবাদ দিচ্ছি মিশর থেকে। মিশরের প্রতিবেশী দেশ ইথিওপিয়া, নীল নদের জন্ম যেই দেশটি থেকে, ইথিওপিয়া দাবি করেছে নীল নদের পুরো পানির নিয়ন্ত্রণ ইথিওপিয়া দেখাশোনা করবে এবং পানি কতটুকু রাখবে কতটুকু ছাড়বে সেটা ইথিওপিয়ার ইচ্ছা। তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মিশর বলেছে নীল নদের পানিতে কেউ ইচ্ছা মতো বাদ দিতে পারবে না, এটা একটা আন্তর্জাতিক নদী এবং এই নদী প্রবাহিত হয়েছে এমন প্রতিটি দেশের সাথে ইথিওপিয়া আলোচনা করে সিদ্ধান্ত নিতে বাধ্য। ইথিওপিয়া যদি
নদীর পানি নিয়ে একতরফা সিদ্ধান্ত নেয়, তাহলে ইথিওপিয়াকে সাইজ করার জন্য অনেক কৌশল মিশরের হাতে রয়েছে, মিশরের জানা আছে। প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং বিষয়। পৃথিবীর সবচেয়ে বড় নদী নীল নদে বাদ দিয়েছে ইথিওপিয়া রেনেসা ডাম। আর এই রেনেসা ডাম তৈরি করতে যে